সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। তো তোমরা যারা আমাদের গ্রুপে রয়েছো অলরেডি সিলেবাস দেখেছো। আমরা এবারে প্ল্যান্ট ব্রিডিং এর পাশাপাশি আমরা পড়ব ক্রোমোজোম অ্যাব্রিভিয়েশনে অ্যানিউপ্লয়েডি এবং ইউপ্লয়েডি। আজকে আমাদের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি, সেটা প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যা এই টপিকটি নিয়ে। এই প্ল্যান্ট ব্রিডিং যে পোর্শনটি আমরা জানি এটি অ্যাপ্লাইড বটানিতে ইনক্লুড রয়েছে। মূলত প্ল্যান্ট ব্রিডিং আমরা কি কারণে করে থাকি? আমরা যাতে যে ক্রপ ইল্ড যেটা আমরা যে শস্য তৈরি করি তার গুণমান যাতে বৃদ্ধি করাতে পারি, ফলন বৃদ্ধি করতে পারি, রোগ জীবাণু রেজিস্ট্যান্স প্রপার্টি সম্বন্ধিত কোনো উদ্ভিদ তৈরি করতে পারি, ফলনের সময় যেটাকে আমরা হ্রাস করতে পারি ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য এই প্ল্যান্ট ব্রিডিংটাকে আমরা কৃত্রিমভাবে কিংবা আর্টিফিশিয়ালি আমরা প্রডিউস করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য তাহলে কি? যদি আমরা বলে থাকি যে কোনো একটি নির্দিষ্ট উদ্ভিদের নতুন এবং উন্নত প্রকারের বৈশিষ্ট্য সৃষ্টির কৌশলকে আমরা বাস্তবিক যে উদ্ভিদের উপর রূপায়ণ করতে গেলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? এই উদ্ভিদ প্রজনন বিদ্যা বা প্ল্যান্ট ব্রিডিং ঘটাতে হবে। এবার আমরা যদি দেখি যে এই প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যার কি লক্ষ্য এবং কি উদ্দেশ্য রয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য কি? তাহলে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকার কারণে ন্যাচারালি না হয়ে আমরা কৃত্রিমভাবে এই প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যাকে সম্পন্ন করে থাকি। তাহলে এখানে লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা দেখে নেব। তো আমরা ফার্স্ট যেটা আমরা বললাম ডেফিনেশানে যে ফলন আমরা বৃদ্ধি ঘটাতে পারি, ফলন বৃদ্ধি ঘটাতে পারি। ফলন কিভাবে বৃদ্ধি ঘটাবো? না, যদি আমরা কি করব, বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর মধ্যে ভালো প্রজাতি সম্পন্ন উদ্ভিদগুলোর মধ্যে হাইব্রিডাইজেশন বা সংকর সৃষ্টি করতে পারি, আমরা সংকর উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে সংকর উদ্ভিদের মধ্যে আমরা কি করতে পারি? না, ফলন বৃদ্ধি ঘটাতে পারি। এইভাবে ধান, গম, ভুট্টা প্রভৃতি উচ্চ ফলনশীল যে উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে যদি আমরা হাইব্রিডাইজেশন করি তাহলে সেখানে আমরা কি পাবো? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাবো, যার ফলন ওর আগের থেকে অনেকটা বেশি হবে। তো এইভাবে আমরা যদি দেখি যে কিছু কিছু গম আমরা তৈরি করেছি, গম, এবং কিছু কিছু আমরা এইভাবে ধানও উন্নত জাতের ধান সংকর ফলন তৈরি করেছি। সেই ধান কি আমরা যদি দেখে নিই উদাহরণগুলো আমরা বুঝতে পারবো ভালো করে যে গম হচ্ছে কি, যেমন জয়া রত্না, তারপর IR8। আর এইভাবে আমরা ধান যে উচ্চ ফলনশীল ধান তৈরি করেছি, এইগুলো হচ্ছে কি ধানের প্রজাতি। আর গমের প্রজাতি যেগুলো সেগুলো আমরা কি দেখতে পাবো? সোনালিকা এবং কল্যাণ সোনা, সোনালিকা কল্যাণ সোনা, এই সকল আমরা সংকর জাতের উদ্ভিদ তৈরি করেছি। তাহলে ধান হচ্ছে কি জয়া, রত্না, IR8, আর এখানে গম বলতে আমরা সোনালিকা এবং কল্যাণ সোনা, এগুলোই আমরা মূলত ফলন বৃদ্ধির জন্য সংকর উদ্ভিদ তৈরি করেছি আমরা আমাদের সুবিধার জন্য। লক্ষ্য উদ্দেশ্যের দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা এখানে যে গুণমান বৃদ্ধি ঘটানোর জন্য। গুণমান বৃদ্ধি কিসের গুণমান বৃদ্ধি? না, যে উদ্ভিদ তৈরি করলাম সেখান থেকে যে দ্রব্য আমরা তৈরি করছি বা তার খাদ্যগুণ সেই খাদ্যগুণ যেটা অর্থাৎ প্রোটিন বা তার ভিটামিন বা তার মিষ্টতা, সুইটনেস যেটা, বা তার হচ্ছে কি টেস্ট, এগুলোকে আমরা উন্নত আমরা হচ্ছে কি
জাতের তৈরি করতে সম্পন্ন হচ্ছি। যেরকম আমরা একটা উদাহরণ যদি দিই, ভারতবর্ষে সৃষ্ট সংকর জাতের তুলো যেমন সাবিত্রী, জয়লক্ষ্মী, এই তুলোগুলো উন্নত মানের কি তৈরি করবে না উন্নত মানের সূক্ষ্ম তন্তু এরা তৈরি করতে পারে, বা এইভাবে আমরা অধিক চিনি উৎপাদন আখের প্রজাতি তৈরি করতে পারি। তাহলে আমরা যদি তুলোর কিছু প্রজাতি দেখি এখানে, তাহলে কি দেখতে পাবো? তুলো যদি দেখি তাহলে এরকম তুলো সংকর জাতের উদ্ভিদ বলতে আমরা কি বললাম? সাবিত্রী এবং জয়লক্ষ্মী, সাবিত্রী এবং জয়লক্ষ্মী। ওকে, নেক্সট যদি আমরা দেখি আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, তাহলে এখানে আমরা 3 নম্বর যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো উন্নত গঠনযুক্ত বৈশিষ্ট্য। উন্নত গঠনযুক্ত বৈশিষ্ট্য, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না উন্নত গঠনযুক্ত বৈশিষ্ট্য বলতে খর্বাকার জাতের কোনো ধান যেখানে প্রচুর পরিমাণে জল জমে থাকে, তাহলে ওই জায়গায় যদি আমরা খর্বাকৃতির ধান জন্মানোর চেষ্টা করি তাহলে সেখানে কিন্তু ওই উদ্ভিদটি মারা যাবে। তাহলে আমাদের এমন করতে হবে যাতে আমরা দীর্ঘ বৈশিষ্ট্যযুক্ত একটা উদ্ভিদ তৈরি করতে পারি। এইভাবে আমরা উন্নত গঠনযুক্ত বৈশিষ্ট্য অর্জন করেছি কার মাধ্যমে? আমাদের এই উদ্ভিদ প্রজননবিদ্যার মাধ্যমে। এছাড়া আমরা আরও দেখি যেমন ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টি, অর্থাৎ যে কীট মানে আমরা বলতে পারি রোগ, কিংবা এখানে যদি আমরা বলি যে কীটপতঙ্গের আক্রমণের বিরুদ্ধে, কীটপতঙ্গের আক্রমণের বিরুদ্ধে আমরা কি করতে পারি? রেজিস্ট্যান্স প্ল্যান তৈরি করতে পারি। আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়, প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়। এছাড়া যদি আমরা আরও বৈশিষ্ট্য দেখি তাহলে দেখতে পাবো এখানে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এখানে আমরা ভিন্ন পরিবেশে জন্মানোর অভিযোজন ক্ষমতা। ধরো দেখা গেল একটি ধান সে ড্রট রেজিস্ট্যান্স ভ্যারাইটি, অর্থাৎ তার ওই ধানের হচ্ছে কি দেখলাম না সে খরা অঞ্চলে জন্মায়। তাহলে ওই খরা অঞ্চলে জন্মানোর জন্য যাতে ওই পরিবেশে জল না থাকলেও তারা জন্মাতে পারে, আমরা সেইভাবে ফলনযুক্ত উদ্ভিদ তৈরি করতে পেরেছি। তাহলে এখানে আমরা এই বৈশিষ্ট্যটাকে বলবো কি যে ভিন্ন পরিবেশে জন্মানোর অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা আমরা তৈরি করতে পারি। এছাড়া আমরা দেখব আরও কিছু বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য উদ্দেশ্য। ফলনের সময় হ্রাস। আগে আমরা জানি যে কোনো একটা উদ্ভিদ ধান চাষ করতে গেলে 6 মাস সময় লাগতো, কিন্তু সেই সময়টাকে আমরা কি করতে পারি না এই উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা কৃত্রিমভাবে কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের ফলন ক্ষমতাটাকে আমরা ফলনের সময়কালটাকে সেটাকেও হ্রাস করতে পারি। একইভাবে ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থের দূরীকরণ করতে পারি। ক্ষতিকর যে পদার্থ একটি উদ্ভিদের তৈরি হচ্ছিল সেই উদ্ভিদকে আমরা কি করতে পারি এই প্রজননবিদ্যার মাধ্যমে বিষাক্ত ক্ষতিকর পদার্থকে আমরা পদার্থের দূরীকরণ করতে পারি। ওকে, এছাড়া আরও কিছু দেখতে পাবো এখানে আমরা লবণাক্ত জমিতে জন্মানোর ক্ষমতা অর্জন। লবণাক্ত জমিতে জন্মানোর ক্ষমতা অর্জন দেখতে পারি। এর পাশাপাশি কিছু রয়েছে যেমন তাপ ও আলোক সংবেদনশীলতা। তাপ ও আলো সংবেদনশীলতা হ্রাস করতে পারি আমরা। তাহলে এগুলো আমরা দেখতে পেলাম যে উদ্ভিদ প্রজননবিদ্যার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার দেখব আমরা উদ্ভিদ প্রজননের পদ্ধতিসমূহ। ঠিক আছে, কিভাবে আমরা কি পদ্ধতির মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলোকে বা আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোকে আমরা সফল করতে পারি। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় কি যে উদ্ভিদ প্রজননের
পদ্ধতি কী কী রয়েছে, পদ্ধতি মেথডস কী কী রয়েছে। আমাদের ভারতবর্ষে বেশ কিছু ইনস্টিটিউশন রয়েছে, কিছু সংস্থা রয়েছে যারা কিনা এই উদ্ভিদ প্রজনন বিদ্যাকে নিয়ে কাজ করে থাকে। যেমন আমরা বলতে পারি আমাদের IARI অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা দিল্লিতে রয়েছে, দিল্লি। এছাড়া আমাদের CPRI অর্থাৎ এটা রয়েছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, যেটা কটকে রয়েছে, কটকে। ওকে, তাহলে IARI ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা দিল্লিতে রয়েছে। CPRI সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, যেটা কটকে রয়েছে। এবং এছাড়াও রয়েছে ইক্ষু গবেষণাগার সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, রয়েছে কি সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ SRI, এটা রয়েছে কোথায়, কোয়েম্বাটুরে রয়েছে, কোয়েম্বাটুর। তাহলে এই সকল যে সংস্থাগুলো এরা কি করে থাকে, কিভাবে নতুন নতুন উদ্ভিদ প্রজাতিকে প্ল্যান্ট জননের মাধ্যমে বা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে নতুন করে তৈরি করতে পারি, তার কাজকর্ম এই সকল সংস্থারা করে থাকে। তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লি, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে কটকে, এবং সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট যেটা কোয়েম্বাটুরে রয়েছে, এরা মূলত এই সকল বিষয় নিয়ে কাজ করে থাকে। আমরা এই উদ্ভিদ প্রজননের পদ্ধতি হিসাবে আমরা মূলত দেখব এখানে যে পদ্ধতিগুলো, মূলত 7টি পদ্ধতি রয়েছে, সেই 7টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও, তোমরা মন দিয়ে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কি কি পদ্ধতির সাহায্যে উদ্ভিদ প্রজনন বিদ্যা করা হয়ে থাকে। আমরা ফার্স্ট যে পদ্ধতি অবলম্বন করি তার নাম প্ল্যান্ট ইন্ট্রোডাকশান। প্ল্যান্ট ইন্ট্রোডাকশান, একে বলা হয় উদ্ভিদ প্রবর্তন। উদ্ভিদ প্রবর্তন। সেকেন্ড যেটা আমরা করে থাকি সেটাকে বলা হয় যেটা সিলেকশান বা নির্বাচন। সিলেকশান, একে বলা হয় নির্বাচন। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। 3 নম্বর যেটি বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন, যেটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। 4 নম্বর যেটা বলা হয়ে থাকে, মানে যে পদ্ধতি অবলম্বন করা হয়, যেটাকে পলিপ্লয়েডি। আমরা পলিপ্লয়েডি দেখতে পাই, পলিপ্লয়েডি। 5 নম্বর যেটি আমরা দেখি মিউটেশন ব্রিডিং, অর্থাৎ পরিব্যক্তি প্রজনন, মিউটেশন ব্রিডিং। এছাড়াও আমরা আরও কিছু পদ্ধতি রয়েছে সেগুলো দেখতে পাই, যেমন টিস্যু কালচারের মাধ্যমেও আমরা টিস্যু কালচার, কলা পালন, এর মাধ্যমেও আমরা কি করতে পারি, প্ল্যান্ট ব্রিডিংকে ইনডিউস করতে পারি বা মেথড হিসাবে ইউজ করতে পারি। এবং লাস্ট পদ্ধতি রয়েছে জিন প্রযুক্তি, অর্থাৎ জিন টেকনোলজির মাধ্যমে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এবার দেখব আমরা ফার্স্ট রয়েছে কি প্ল্যান্ট ইন্ট্রোডাকশান বা উদ্ভিদ প্রবর্তন। তাহলে প্ল্যান্ট ইন্ট্রোডাকশান বা উদ্ভিদ প্রজননের মাধ্যমে আমরা কিভাবে করে থাকি সেটা আমরা দেখে নেব। তাহলে ফার্স্ট যে জিনিস নিয়ে আমরা আলোচনা করব প্ল্যান্ট ইন্ট্রোডাকশান বা উদ্ভিদ প্রবর্তন। উদ্ভিদ প্রবর্তন, এই উদ্ভিদ প্রবর্তন পদ্ধতি বলতে আমরা কি বুঝি, কোনো স্থানে নিজস্ব পরিবেশে জন্মানো উদ্ভিদকে অপর কোনো স্থানে ভিন্ন পরিবেশে নিয়ে আসাকে আমরা কি করে থাকি, ইন্ট্রোডাকশান বা প্রবর্তন। তাহলে প্রবর্তন কথার অর্থ কি, যে কোনো একটি উদ্ভিদ যে পরিবেশে জন্মায় সেই পরিবেশ থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে নতুন পরিবেশে আমরা তাকে জন্মানোর বাসস্থান তৈরি করছি। এবারে ওই নতুন পরিবেশে বা নতুন জলবায়ু স্থানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পদ্ধতি সে অবলম্বন করবে, সেই নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করবে, যেটাকে আমরা অ্যাক্লিমেটাইজেশন বলে থাকি। এবার যখন ওই নতুন পরিবেশে খাপ খাওয়ানো শুরু করবে, তখন তার ভেতরে একটা ভেরিয়েশান বা প্রবর্তন সৃষ্টি করবে, প্রকরণ তৈরি হবে। সেই প্রকরণ যদি
পরিবেশের পক্ষে সহায়ক হয়, তখন সেখান থেকে আমরা দেখতে পাবো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ প্রজাতি সৃষ্টি হবে এবং সেই প্রজাতির বৈশিষ্ট্য আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছিল সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমরা পেতে সক্ষম হয়ে যাব। নেক্সট যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, দ্বিতীয় পদ্ধতি, তার নাম কি? সিলেকশন বা নির্বাচন। 2 নম্বর সিলেকশন বা নির্বাচন। তাহলে এই সিলেকশন বা নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা কি করে থাকি না, কোনো একটি প্রজাতিভুক্ত উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে তার ফিনোটাইপগত উন্নত মানের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে পৃথক করে তা থেকে নতুন একটি প্রকারের উদ্ভব ঘটানোর জন্য গৃহীত পদ্ধতিকে আমরা নির্বাচন বলে থাকি। অর্থাৎ সাপোজ যে P1 প্যারেন্টাল 1 এবং P2 একই প্রজাতির ভিন্ন ধর্মী দুটি জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন করে থাকি, তাহলে F1-এ আমরা দেখব যে বৈশিষ্ট্যটা তৈরি হয়েছে একে আবার আমরা সেলফিং করব, সেখান থেকে আমরা দেখব আবার F2 পাবো, এবার F2 থেকে আবার F3 পাবো। কিন্তু এখানে শুধুমাত্র কি করব, এই F1-এর যে উদ্ভিদগুলো তৈরি হয়েছে সেখান থেকে আমরা কি করব না, ফিনোটাইপগত উন্নত, অর্থাৎ ফিনোটাইপ মানে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, যার ক্যারেক্টারগুলো ভালো, সেই রকম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে আমরা আইসোলেট করে তাকে আবার কি করব, আইসোলেট করার পর তাকে আবার আমরা কি করব, মেটিং করব। এই আইসোলেটেড স্পিসিসগুলোকে আমরা মেটিং করার পর এখান থেকে যে F2 তৈরি হবে, সেই F2 থেকে শুধুমাত্র আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র হাইলি ক্যারেক্টারাইজড যে প্ল্যান্টগুলো তৈরি হবে তাদেরকে আবার আমরা F3-র জন্য ইন্ট্রোডিউস করার জন্য তাকে আবার রোপণ করব। এইভাবে আস্তে আস্তে করে আমরা উন্নত বৈশিষ্ট্যগুলোকে শুধুমাত্র আইসোলেট করে নিচ্ছি। তাহলে এর থেকে আমরা কি করব, ভালো বৈশিষ্ট্য পেয়ে যাব। এই পদ্ধতিকে আমরা দুভাবে ভাগ করে থাকি, একটা প্রাকৃতিক নির্বাচন এবং একটা কৃত্রিম নির্বাচন। ওকে, তাহলে সিলেকশন বা নির্বাচনকে আমরা একে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা ন্যাচারাল সিলেকশন এবং একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল সিলেকশন। এই ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখব যে পরিবেশে প্রাকৃতিক যে শর্তগুলো রয়েছে, অর্থাৎ এখানে টেম্পারেচার, প্রেসার, মাটি, জলবায়ু। তাহলে এখানে আমরা দেখতে পাবো টেম্পারেচার, সয়েল, তারপর জলবায়ু, এই যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো উপস্থিত থাকবে, যার দ্বারা উদ্ভিদের মধ্যে একটি জৈবনিক ক্রিয়াকলাপের উপর প্রভাব বিস্তার করবে এবং সেখান থেকে আমরা দেখতে পাবো কি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার পরিবেশের তারতম্যে একই প্রজাতিযুক্ত উদ্ভিদের মধ্যে প্রকরণের ফলে সৃষ্ট প্রকরণগুলিকে আমরা কি বলে থাকি? সাপোজ ধরুন আমরা কি করলাম না, প্রাকৃতিক ক্ষেত্রতে অভিযোজিত হওয়ার জন্য কিছু প্রজাতিকে ছেড়ে দিলাম। সাপোজ এখান থেকে আমরা দেখলাম যে এই স্টারযুক্ত উদ্ভিদ এখানে রয়েছে। এই স্টারযুক্ত উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ দেখা গেল তারা সেই স্টারযুক্ত উদ্ভিদের মধ্যে কিছুটা পার্থক্য আমরা দেখতে পেলাম। তাহলে এই যে দুটো উদ্ভিদ, এদের মধ্যে থেকে পার্থক্য দেখতে পেলাম, এই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে আমরা কি উদ্ভিদ বলবো? ইকোটাইপ বলবো। এই দুটো উদ্ভিদকে আমরা কি বলবো? ইকোটাইপ। তাহলে হোয়াট ইজ ইকোটাইপ? না, ইকোটাইপ বলতে আমরা কি বুঝি না, পরিবেশের তারতম্যে একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে যাদের প্রকরণের ঘটবে তারা ওই একই প্রজাতি থেকে নিজেকে স্বতন্ত্র করে আলাদা হয়ে যাবে, তখন সেই রকম উদ্ভিদকে আমরা কি বলবো? ইকোটাইপ বলবো। যখন তারা মূল প্রজাতিগুলো থেকে বৈশিষ্ট্য দিক থেকে নিজেকে স্বতন্ত্র করে নেবে, তাদেরকে আমরা কি বলবো? ইকোটাইপ। এইভাবে আমরা প্রাকৃতিক নির্বাচনের দ্বারা আঞ্চলিক কিংবা স্থিতিশীল চাষযোগ্য উদ্ভিদ তৈরি করি এবং নতুন প্রজাতির সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে সম্পন্ন হয়। এবার দেখব আমরা যে আর্টিফিশিয়াল বা কৃত্রিম সিলেকশান। আর্টিফিশিয়াল ওর কৃত্রিম সিলেকশান পদ্ধতি
আমরা দেখব। ওটা ছিল যে বাহ্যিক যে পরিবেশ যে ফ্যাক্টরগুলো রয়েছে, টেম্পারেচার, সয়েল, এই সব জিনিস। এখানে আমরা দেখব কি যে মানুষ কি করবে, আর্টিফিশিয়ালি ওখানে ইনভলভ থাকবে এবং তারা এই নির্বাচন পদ্ধতিকে ত্বরান্বিত করবে। এটি আবার তিনটি ভাগে হয়ে থাকে। আমরা দেখতে পাই কি, একটি দলবদ্ধ নির্বাচন, একটি বিশুদ্ধ ধারা নির্বাচন, একটি ক্লোন নির্বাচন। তাহলে এটাকে আমরা তিনভাবে দেখতে পাবো। এটা মাস সিলেকশন, মাস যেটাকে আমরা বলি দলবদ্ধ। সেকেন্ড যদি আমরা দেখি বিশুদ্ধ ধারা, অর্থাৎ পিওর লাইন, বিশুদ্ধ ধারা। এবং থার্ড দেখতে পাবো ক্লোনাল সিলেকশন বা ক্লোন নির্বাচন, ক্লোনাল সিলেকশন ওর ক্লোন নির্বাচন। ওকে, এই তিনটি আমরা মানুষরা আর্টিফিশিয়ালি তিনটি পদ্ধতির মাধ্যমে তারা কি করে থাকে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম সিলেকশন পদ্ধতি করে থাকে। এবার আমরা দেখব এই মাস সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মাস সিলেকশন পদ্ধতি। এবার এই মাস সিলেকশন পদ্ধতির ক্ষেত্রে এটা সবচেয়ে পুরনো এবং সহজ পদ্ধতি। ওকে, এই পদ্ধতি অবলম্বন করা সবচেয়ে ইজি, মাস সিলেকশন। তাহলে এটা সবচেয়ে, আমরা যদি দেখি ফার্স্ট বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি সহজ এবং এটি পুরনো পদ্ধতি। কেন পুরনো পদ্ধতি এবং সহজ? তার কারণ এখানে এক্সপার্টদের কোনো দরকার হয় না। প্রথমে কি করা হয় না, ভালো জাতের বীজ সংগ্রহ করার পর ওই বীজ থেকে পরবর্তী কয়েকটি জনু ধরে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করে উন্নত মানের উদ্ভিদগুলো সংগ্রহ করা হয়। অর্থাৎ আমরা যদি প্রথম বছর কৃষি জমি থেকে উন্নত মানের বৈশিষ্ট্য সম্পন্ন 500 থেকে 100 উদ্ভিদ বেছে নেওয়া হয়, এদের বীজ সংগ্রহ করা হয়। পরের বছর ওই দ্বিতীয় বছর ওই বীজ থেকে আবার হচ্ছে কি ভালো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে বাছাই করা হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে P1 অ্যান্ড P2, সেখান থেকে F1 তৈরি হলো। এই F1-এর ক্ষেত্রে আমরা দেখব যে যারা যতগুলো F1 তৈরি হয়েছে, সাপোজ এখানে F1 তৈরি হয়েছে 500টি, তাহলে এর মধ্যে দেখলাম 50টি উদ্ভিদ ভালো বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই 50টি উদ্ভিদকে আমরা সিলেকশন করে আইসোলেট করব এবং পরবর্তীকালে এই 500টি উদ্ভিদ F1 যেটা তাদের সঙ্গে আমরা দেখব, তাদেরকে আবার আইসোলেট করব। সেখান থেকে F2 তৈরি হবে। F2 দেখা গেল এখানে 800টি তৈরি হলো। সেই 800টির মধ্যে ভালো বৈশিষ্ট্যযুক্ত আমরা দেখা গেল 30টি পেলাম, সেই 30টাকে আইসোলেট করব। আবার সেই 30টি সম্পন্ন F2 যারা, তাদেরকে আবার আমরা কি করব, গ্রোয়িং করব এবং তারা F3 তৈরি করলো। এখান থেকে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, ভালো এবং মাঝারি বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে আইসোলেট করে এইভাবে যদি আমরা কয়েক বছর ধরে করতে থাকি, তাহলে আমরা কি পাবো না, আলটিমেট প্রথম যে P1 এবং P2 চাষ করেছিলাম তাদের যে বৈশিষ্ট্য ছিল, লাস্ট পর্যন্ত যদি করে যাই এইভাবে আমরা, তাহলে সেখান থেকে আমরা অনেক ভালো বৈশিষ্ট্য পাবো। অর্থাৎ আমরা বলতে পারি, সাপোজ আমরা F7 পর্যন্ত গেছি, তাহলে F7 গ্রেটার দেন P1, P2। কেন না, যেহেতু আমরা এইভাবে ভালো বৈশিষ্ট্যগুলোকে সব আইসোলেট করে এখানে মাস সিলেকশন করেছি। এবার এই পদ্ধতির ক্ষেত্রেও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। ঠিক আছে, কেন না, এখানে আমরা দেখতে পাবো যে অসুবিধাগুলো কি না, এখানেও উন্নত অপত্য সৃষ্টিতে যে মেল কিংবা ফিমেল জনিত্রী উদ্ভিদ উভয় ভূমিকা পালন করছে, কিন্তু এক্ষেত্রে পরাগযোগের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ এখানে মেল এবং ফিমেল প্ল্যান্টকে যেটা আমরা সিলেকশন করছি, তার উপরে পরাগ সংযোগ বা পলিনেশনের তেমন কিছু আমাদের কন্ট্রোলে থাকছে না। অর্থাৎ ইমাস্কুলেশন পদ্ধতিটাকে আমরা এখানে সম্পন্ন করতে পারছি না। এবারে ফলন বৃদ্ধিতে সর্বদা খুব ভালো ফল পাওয়া যায়, এটা সবসময় জন্য আমরা আশা করতে পারি না। আর বাহ্যিক কিছু বৈশিষ্ট্য উন্নত জিনযুক্ত সংযুক্তির ফলে অনুকূল পরিবেশের জন্য তা সুস্পষ্ট বোঝা যায় না। কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আলটিমেট আমরা আর্টিফিশিয়াল মাস সিলেকশানের নেগেটিভিটি প্রমাণ করে। কিন্তু এটি যদি আমরা ভালো বৈশিষ্ট্য দেখি, তাহলে এটা খুবই চাষিদের পক্ষে খুবই সহজলভ্য উপায় এবং এটি কোনো দক্ষ কর্মী ছাড়াও বা কোনো স্কিল্ড পারসন ছাড়াও এটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি।
এইভাবে যদি আমরা দেখি যে মাস সিলেকশন পদ্ধতির মাধ্যমে কিছু উদ্ভিদকে আমরা ইন্ট্রোডিউস করেছি ভালো ভালো, যেমন হচ্ছে কি আমরা ভুট্টা, মূলো, পেঁয়াজ, তরমুজ, আঙ্গুর, আপেল এই জাতীয় উদ্ভিদগুলোকে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, তাহলে ভুট্টা, মূলো, পেঁয়াজ এই জাতীয় উদ্ভিদগুলোকে আমরা মাস সিলেকশন পদ্ধতির মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছি। এবার দেখব আমরা পিওর লাইন সিলেকশন। পিওর লাইন সিলেকশন যেটাকে আমরা বলে থাকি বিশুদ্ধ ধারা পদ্ধতি। এবার মাস সিলেকশনের সঙ্গে পিওর লাইন সিলেকশনেরও এর পাশাপাশি আমরা ডিফারেন্সটা দেখে নেব। এটি তুলনামূলকভাবে মাস থেকে পিওর তুলনামূলকভাবে কষ্টসাধ্য, এবং এটি আমরা বিশুদ্ধ ধারা বলার উদ্দেশ্য কি, এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো সেই বৈশিষ্ট্যগুলো মাস থেকে অনেকটাই ভালো হয়। কেন না, এখানে শুধুমাত্র ভালো বৈশিষ্ট্যগুলোকে নেওয়া হয়। এখানে মাসের ক্ষেত্রে দেখা গেল আমরা মাঝারির সঙ্গে ভালো বৈশিষ্ট্যগুলো আলাদা করেছিলাম, এখানে শুধুমাত্র পিওর বৈশিষ্ট্যগুলোকে বা ভালো বৈশিষ্ট্যগুলোকে আলাদা করো। অর্থাৎ আমরা যদি দেখি যে P1-এর সঙ্গে P2-কে যদি ক্রস করাই যে F1গুলো তৈরি হবে, এই F1-এর মধ্যে আমরা শুধুমাত্র ভালো বৈশিষ্ট্যটাকেই নিব, শুধুমাত্র ভালো বৈশিষ্ট্যটাকেই আইসোলেট করা হবে, এবং তাদেরকে নিয়ে F2-র জন্য তাদেরকে গ্রো করা হবে, আবার F3 নেওয়া হবে। তাহলে প্রত্যেকটি জেনারেশানে আমরা শুধুমাত্র ভালো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে আইসোলেট করব, দিয়ে অর্থাৎ উন্নত মানের বৈশিষ্ট্য সম্পন্নকে আইসোলেট করে আমরা তাদেরকে সিলেকশনের জন্য ছেড়ে দেব। এবারে এই পদ্ধতিতে যেহেতু আমরা এই পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র ভালো বৈশিষ্ট্যগুলোকে আইসোলেট করছি, সেহেতু এখানে কিন্তু যারা এক্সপার্ট তারাই শুধুমাত্র এখানে এই পিওর লাইন সিলেকশানে কাজ করতে পারবে। কেন না, এখানে অনেকগুলো উদ্ভিদের মধ্যে শুধুমাত্র ভালো বৈশিষ্ট্যগুলোকে নির্বাচন করা যথেষ্ট জটিল এবং দক্ষসাধ্য কাজ। সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে এই পদ্ধতিটি শুধুমাত্র স্কিল যারা পার্সন তাদের ক্ষেত্রে সম্ভব হবে। এবং এটি যদি মাস লাইনে একটি উদ্ভিদকে আমরা নতুন প্রজাতি সম্পন্ন উদ্ভিদ বা ভালো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে সময় লাগে 30 থেকে 35 বছর, কিন্তু এখানে সময় লাগবে 7 থেকে 12 বছর, 7 to 12 ইয়ারের মধ্যে আমরা ভালো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পেয়ে যাব। ঠিক আছে, এবার এই পদ্ধতির মাধ্যমে আমরা ধান এবং গমের বিভিন্ন প্রজাতিগুলোকে আমরা তৈরি করছি। যেমন গমের একটা প্রজাতি হচ্ছে কল্যাণ 227, কল্যাণ 227 এটি গমের একটি প্রজাতি বিশেষ, গমের প্রজাতি। ওকে, তাহলে এটি সময়সাধ্য সাপেক্ষে একটু কম সময় লাগবে পিওর লাইনে, কিন্তু মাস সিলেকশানে অনেকটা বেশি লাগবে। মাস সিলেকশানে ওখানে দক্ষ কর্মী না থাকলেও চলবে, কিন্তু এখানে স্কিল্ড পার্সন বা দক্ষ কর্মী অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবার থার্ড যে সিলেকশান পদ্ধতি আমরা আর্টিফিশিয়াল সিলেকশানে দেখেছিলাম তার নাম ক্লোনাল সিলেকশান। তাহলে ক্লোনাল সিলেকশন বলতে অঙ্গজ জননের মাধ্যমে তৈরি একটি উদ্ভিদের সমগ্র বংশধরকে একটি ক্লোন বলা হয়। অর্থাৎ যখন আমরা একটি উদ্ভিদ অঙ্গ নিলাম, সেখান থেকে আমরা কি করব না, সেই উদ্ভিদ অঙ্গকে ক্লোন হিসাবে ইউজ করলাম। এবার ক্লোনটাকে আমরা কি করব না, তার এই ক্লোন উদ্ভিদটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশানের মাধ্যমে তার সংখ্যা বাড়াবো, রিপ্রোডাকশান ঘটিয়ে তার সংখ্যা বাড়ানো হবে। এবং তার ফলে আমরা কি করব না, নতুন মানে যে উদ্ভিদটাকে নিলাম অবশ্যই সেই উদ্ভিদটা ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, এবং যেহেতু তার ক্লোন আমরা নিচ্ছি, সেহেতু সেই ক্লোন যেহেতু আমরা তার ভেজিটেটিভ রিপ্রোডাকশন ঘটাচ্ছি, অসংখ্য উদ্ভিদ তৈরি করছি, আর যেহেতু ভালো বৈশিষ্ট্য, সেখানে নতুন যে উদ্ভিদগুলো তৈরি হবে সেগুলো সব উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এইভাবে আমরা যে উদ্ভিদগুলোকে তৈরি করতে সক্ষম হয়েছি, যেমন এখানে আমরা পেয়ে যাব আলু, আখ, কলা এই জাতীয় উদ্ভিদগুলোকে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি।
অর্থাৎ ক্লোনার নির্বাচনের কিছু প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াতে দেখতে পাবো যে প্রথম বছর একটি উদ্ভিদ গোষ্ঠী থেকে উন্নত মানের উদ্ভিদ বাছাই করা হয় এবং সেই উন্নত মানের উদ্ভিদ বাছাই করার পর দ্বিতীয় বছর ওই বাছাই করা প্রতিটি উদ্ভিদের প্রকৃত ক্লোন তৈরি করা হয়। তা থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে 50 থেকে 100টি ক্লোন নির্বাচন করা হয়। আবার নির্বাচন করার পর তৃতীয় বছর ওই গুণগত মান বা উৎকর্ষতা যাচাই করা হয় এবং উৎকৃষ্টগুলিকে বাছাই করা হয়, বাকি খারাপ বৈশিষ্ট্যগুলোকে তাড়িয়ে দেওয়া হয়। এইভাবে আমরা কি করতে পারি না প্ল্যান্ট ব্রিডিং ঘটিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ করতে পারি। এবারে আমাদের প্ল্যান্ট ব্রিডিংয়ের থার্ড যে পদ্ধতি রয়েছে হাইব্রিডাইজেশন, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা তাহলে হাইব্রিডাইজেশন নিয়ে পড়াশোনা করব। হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশনে কি করা হয় না, এই পদ্ধতির মাধ্যমে জিনগত বৈশিষ্ট্য পৃথক দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে আমরা আর্টিফিশিয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে থাকি। অর্থাৎ এখানে সাপোজ আমরা A1 এবং এখানে B1, ওকে, তাহলে এখানে বলতে পারি আমরা জিনগত দিক থেকে A1 আর B1 পৃথক, এবং এখানে যে দুটো উদ্ভিদকে নিলাম সেই দুটো উদ্ভিদকে তাহলে জিনগত যেহেতু পৃথক রয়েছে সেহেতু ন্যাচারাল এখানে মেটিং হবে না, এটাকে আমরা কি করব আর্টিফিশিয়ালি মেটিং করব, সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটাবো। দিয়ে এখানে যে F1 আমরা তৈরি করব, এই F1টা কী হবে হাইব্রিড প্রোডাক্ট হবে, যেহেতু এখানে জিনগত পৃথক দুটো উদ্ভিদকে আমরা নিয়েছিলাম। এবার এই সংকরায়ন বা হাইব্রিডাইজেশন তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, প্রায় 6টি পদ্ধতি রয়েছে। সেই 6টি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা জিনগত পৃথক দুটি উদ্ভিদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর্টিফিশিয়ালি সম্পন্ন করব। ফার্স্ট রয়েছে ইন্ট্রাভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, অর্থাৎ অন্তঃপ্রকার সংকরায়ন। ফার্স্ট রয়েছে ইন্ট্রাভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। তাহলে এখানে কি করব না, একই প্রকারভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটাবো। এখানে আমরা P1 এর সঙ্গে P2 যখন করছি সেখানে F1 তৈরি হচ্ছে। তাহলে যেহেতু একই প্রকারের উদ্ভিদগুলোকে আমরা একই প্রকার বা ভ্যারাইটিযুক্ত দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটাচ্ছি, তখন তাকে বলা হয় কি ইন্ট্রাভ্যারাইটাল বা অন্তঃপ্রকার হাইব্রিডাইজেশন। সেকেন্ড যে হাইব্রিডাইজেশন আমরা করি সেটাকে বলা হয় ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন বা আন্তঃপ্রজাতি সংকরায়ন। ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। তাহলে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশনে আমরা কি করে থাকি, এখানে মূলত আমরা একই জেনাস, আগেরটা ছিল স্পিসিস আগেরটা ভ্যারাইটি একই থাকবে, কিন্তু আন্তঃপ্রকার বা এখানে আমরা যেহেতু ইন্ট্রাস্পেসিফিক বলছি, ইন্ট্রাস্পেসিফিকের ক্ষেত্রে জেনাস দুটো পৃথক হতে হবে, জেনাস গণগুলো আলাদা হবে, তখন আমরা কি দেখব এখানে ইন্টারস্পেসিফিক। তাহলে একই গণের অন্তর্ভুক্ত ভিন্ন প্রজাতি যদি হয়, এখানে আমরা দেখব যে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সেম থাকবে কে জেনাস, কিন্তু ভিন্ন বা ডিফারেন্ট যদি স্পিসিস হয়, এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে তখন তাকে কী বলা হবে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। এবার থার্ড যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো কি ইন্টারভ্যারাইটালের ক্ষেত্রে কি হয় না, এখানে একই প্রজাতিভুক্ত ভিন্ন প্রকার উদ্ভিদের মধ্যে, তাহলে স্পিসিস সেম হবে কিন্তু ভ্যারাইটি আলাদা হবে। সেম স্পিসিস বাট ডিফারেন্ট ভ্যারাইটি যদি সেম স্পিসিস এবং ডিফারেন্ট ভ্যারাইটি হয় তখন তাকে ইন্টারভ্যারাইটাল বলবো আমরা। নেক্সট যদি 4 নম্বর পয়েন্ট দেখি আমরা, তখন দেখতে পাবো কি ইন্টারজেনেরিক হাইব্রিডাইজেশন।
জেনেরিক হাইব্রিডাইজেশন। ইন্টারজেনেরিক হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ভিন্ন জেনাস কিন্তু দুটি ভিন্ন গণভুক্ত উদ্ভিদের মধ্যে, অর্থাৎ এখানে জেনাস ডিফারেন্ট হবে, জেনাস ডিফারেন্ট হবে। এইরকম দুটো উদ্ভিদের মধ্যে আমরা সংকলন করাবো। এবং ফিফথ যে পদ্ধতি রয়েছে তার নাম ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন। ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন। ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই প্রকার সংকরায়নে ব্যাক্রোসের মাধ্যমে একটি উদ্ভিদ প্রজাতির জিন অন্য এক প্রজাতির জিন থেকে প্রতিস্থাপিত করা হয়। আমরা জানি যে টেস্ট ক্রস কাকে বলে এবং ব্যাক্রোস কাকে বলে, অর্থাৎ যখন আমরা P1 সঙ্গে P2 ক্রস করাচ্ছি সেখান থেকে F1 তৈরি করা হচ্ছে, আমরা টেস্ট ক্রস তাকেই বলি যদি এটা ডমিন্যান্ট হয় আর এটা যদি রিসেসিভ হয়। আর যদি আমরা এই F1-এর সঙ্গে ডমিন্যান্ট কিংবা রিসেসিভ যে কোনো ক্যারেক্টার্সের মধ্যে যদি ক্রস করাই তাহলে তাকে আমরা কি বলি, ব্যাক্রোস বলছি, ব্যাক্রোস। আর টেস্ট ক্রস কাকে বলছি আমরা না, যদি এখানে F1-এর সঙ্গে যদি আমরা শুধুমাত্র রিসেসিভ প্যারেন্টালের মধ্যে ক্রস করাই তাহলে তাকে আমরা কি করব, টেস্ট ক্রস করছি। তাহলে ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে F1-এর সঙ্গে আমরা প্যারেন্টালের ডমিন্যান্ট কিংবা রিসেসিভের মধ্যে ক্রস করিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়, আর এই পদ্ধতিটাকে বলা হয় ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন। এবার দেখব আমরা নেক্সট যে 6 নম্বরের লাস্ট যে ক্যারেক্টার্স বা যে পদ্ধতি তার নাম ট্রান্সগ্রেসিভ হাইব্রিডাইজেশন। ট্রান্সগ্রেসিভ হাইব্রিডাইজেশন। তো ট্রান্সগ্রেসিভ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এই প্রকার সংকরায়নে দুটি জনিত্রী উদ্ভিদের পছন্দ মতন জিনগুলো নিয়ে আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত উপত সৃষ্টি করতে আমরা সক্ষম হই। তাহলে এখানে P1 এবং P2, এখানে যেহেতু আমরা আর্টিফিশিয়ালি, তাহলে এই P1 এবং P2-র সিলেকশান কিছু জিনকে নিই আমরা সিলেক্ট করব, আগে সিলেক্টেড জিন, এবং সেই জিনগুলোকে নিয়ে আমরা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন তৈরি করে সেখানে আমরা যদি F1 তৈরি করি তাহলে এই বৈশিষ্ট্যকে আমরা কি বলবো, এই পদ্ধতিকে বলো ট্রান্সগ্রেসিভ হাইব্রিডাইজেশন পদ্ধতি। আলটিমেট আমাদের যে উদ্দেশ্য যদি দেখি হাইব্রিডাইজেশনের, তাহলে উন্নত অপত্যযুক্ত বা বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি করা। এখানে জিনগত ভেরিয়েশন অনেকটা বেশি হবে এবং এখানে আমরা দেখতে পাবো হাইব্রিড ভিগারকে আমরা কি বলে থাকি, সংকর তেজ, অর্থাৎ এখানে হাইব্রিড ভিগার তৈরি হবে। হাইব্রিড ভিগার কী জিনিস সেটাও আমরা এখানে দেখে নেব। হাইব্রিড ভিগার অর্থাৎ যখন আমরা P1-এর সঙ্গে P2 ক্রস করাচ্ছি সেখানে F1 তৈরি হচ্ছে। এই F1-এর ক্যারেক্টার্স যদি P1 এবং P2 থেকে উন্নত সম্পন্ন হয় তখন সেই ক্যারেক্টার্সকে আমরা কি বলবো, হাইব্রিড ভিগার বা সংকর তেজ। তাহলে আমরা বেসিক্যালি দেখে নিলাম যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা হাইব্রিড ভিগার তৈরি করার চেষ্টা করি। এবার হাইব্রিডাইজেশনের প্রয়োগ কৌশল, টেকনিক অফ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আরও কিছু পদ্ধতি রয়েছে। যেমন যদি আমরা এখানে আলোচনা করি সংকরায়ন প্রয়োগ কৌশল বা টেকনিক অফ হাইব্রিডাইজেশন, তাহলে এখানে কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। এখানে টেকনিক অফ হাইব্রিডাইজেশনে আমরা ফার্স্ট দেখব আইসোলেশন, সেকেন্ড রয়েছে ইমাস্কুলেশন। এই ইমাস্কুলেশন কী জিনিস না, যখন আমরা একটি উভলিঙ্গ ফুল থেকে, এটা আমরা স্ট্রাকচার দেখব, একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এবার এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের যখন আমরা
যখন আমরা কি করব না নিডলের মাধ্যমে বা ফোরসেপের মাধ্যমে এই এন্ড্রোসিয়ামটাকে আমরা কেটে বার দিব, স্টেমেনটাকে কেটে বার দিব। তাহলে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে যদি স্টেমেনটাকে আমরা সেপারেট করে দিই তখন সেটা ইউনিসেক্সুয়াল হয়ে যাবে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কনভার্ট টু ইউনিসেক্সুয়াল এবং ফিমেল ফ্লাওয়ার তখন এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ইমাস্কুলেশন বলে থাকি। ইমাস্কুলেশন বা পুংবন্ধাত্বকরণ কেন? যেহেতু আমরা স্টেমেন বা এখানে পুংপত্রগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কনভার্টেড হয়ে গেল ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারে, এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? ইমাস্কুলেশন বা পুংবন্ধাত্বকরণ। এইভাবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে কি হবে না এখানে সেল পলিনেশনটাকে আমরা অ্যাভয়েড করছি। তাহলে এটা করার উদ্দেশ্য কি না, এর করার উদ্দেশ্য হচ্ছে কি অ্যাভয়েড সেল পলিনেশনটাকে আমরা বা স্বপরাগযোগটাকে এখানে অ্যাভয়েড করতে পারি পলিনেশন। আর সেল পলিনেশনকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে এই প্ল্যান্টের ক্ষেত্রে যে কী হবে না ক্রস পলিনেশন দেখা যাবে, আর ক্রস পলিনেশন আমরা জানি যে সেল পলিনেশন তুলনায় ক্রস পলিনেশনের ক্ষেত্রে আমরা উচ্চ বৈশিষ্ট্য সম্পন্ন বা ভেরিয়েশন বেশি পাবো। ঠিক আছে, ভেরিয়েশন বেশি পাবো, যেটা কিনা ন্যাচারাল সিলেকশনকে ইনডিউস করবে। তাহলে এইভাবে আমরা ইমাস্কুলেশনের মাধ্যমে হাইব্রিড প্রজাতির উদ্ভিদ তৈরি করব এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সম্পন্ন করতে সক্ষম হব। এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে, যেমন রাসায়নিক পদার্থের সাহায্যে বা সাকশন পদ্ধতির সাহায্যেও আমরা করতে পারি। এছাড়া বেগিং রয়েছে, ক্রসিং রয়েছে, লেবেলিং রয়েছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারি। এবার আমরা দেখে নেব যে এখানে সংকরায়ন পরবর্তী নির্বাচন কিছু রয়েছে, সেটাও বংশানুক্রমিক কিছু পদ্ধতি রয়েছে, আবার দলবদ্ধ বা বাল্ক মেথডস কিছু রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখে নিব। তাহলে পোস্ট হাইব্রিডাইজেশন সিলেকশন প্রসিডিওর যদি আমরা দেখি সেখানে, তাহলে পোস্ট হাইব্রিডাইজেশন মেথডস যদি আমরা ডিসকাস করি তাহলে এখানে আমরা দুভাগে দেখতে পাবো। একটি বলা হয় ব্রিডিং মেথড, পেডিগ্রি মেথড, কথাটা হচ্ছে কি বংশানুক্রমিক পদ্ধতি, পেডিগ্রি মেথডস, এবং অন্যটিকে বলা হয় বাল্ক মেথডস বা দলবদ্ধ পদ্ধতি। বাল্ক মেথডস বা দলবদ্ধ পদ্ধতি। পেডিগ্রি মেথডে আমরা কি করে থাকি না, এখানে যে F1 সংকর বীজ থেকে জন্মানো উদ্ভিদগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এবং পছন্দসই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা আলাদা করব। অর্থাৎ পেডিগ্রি মেথডে শুধুমাত্র বা বংশানুক্রমিক পদ্ধতির মাধ্যমে আমরা এখানে দেখতে পাবো যে P1 ক্রস P2, এখান থেকে যে F1 তৈরি হলো, এই F1-এর মধ্যে শুধুমাত্র আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স এবং আমাদের চয়েসেবল যে ক্যারেক্টার্সগুলোকে আইসোলেট করব এবং তাদেরকে আমরা কি করব, আবার রিপ্রোডাকশন করব। এইভাবে F6 পর্যন্ত যদি আমরা করে যাই তাহলে সেখানে কিন্তু আমরা এই F6-এর ক্যারেক্টার্স P1 কিংবা P2 থেকে উন্নত পাবো। আর এটি করতে সময় লাগে কত, 10 to 13 ইয়ার্স সময় লাগবে। আর বাল্ক পদ্ধতির মাধ্যমে আমরা দেখব কি যে দলবদ্ধ পদ্ধতির ক্ষেত্রে আমরা যে এই পদ্ধতির সাহায্যে আমরা যখন P1 আর P2-র মধ্যে ক্রস করছি দিয়ে F1 পাচ্ছি, এই পদ্ধতির মাধ্যমে এখানে আমরা বলছি F3 পর্যন্ত, F1 এবং F2 এবং F3 পর্যন্ত যে F3 উদ্ভিদগুলোকে পাবো, সেই F3 উদ্ভিদগুলোকে পুনরায় পৃথকভাবে চাষ করা যায় না এবং এখানে আমরা F3 উদ্ভিদের মোট সংখ্যা গঠন করা হয় এবং এই F3 থেকে যদি আমরা পুনরায় F6 পর্যন্ত যাই তাহলে সেখানে ভালো বৈশিষ্ট্য
পাওয়া যেতে পারে, তখন সেখানে আমরা কি করব, এই পদ্ধতিটাকে বলবো বাল্ক বা দলগত পদ্ধতি। অর্থাৎ মূল জিনিস কি, এখানে মূলত আমরা ভালো বৈশিষ্ট্যগুলোকে নিব, পছন্দসই বৈশিষ্ট্যগুলোকে নিব, আর এখানে ভালোর পাশাপাশি মাঝারি বৈশিষ্ট্যগুলোকে আইসোলেট করে আমরা এখানে চাষ করব। তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে বাল্ক মেথডটা থেকে আমরা বলতে পারি পেডিগ্রি মেথড উন্নত সম্পন্ন হবে। এবার এই দলবদ্ধ পদ্ধতি তুলনামূলক সহজ হলেও স্বল্প ব্যয় সাপেক্ষ হলেও এটি অনেক সময় লাগবে এবং দীর্ঘ সময়ের পরে আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাব। তাহলে আমরা এই যে জিনিসটি আলোচনা করলাম, এই জিনিসটির মাধ্যমে আমরা মূলত প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যার যে বিভিন্ন বিষয় আলোচনা করলাম, তার মাধ্যমে যে মূল উদ্দেশ্য যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে তৈরি করা এবং সেই উদ্ভিদগুলো যাতে উন্নত মানের বৈশিষ্ট্য সম্পন্ন ফলন তৈরি করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া।